হ্যালো। আমি খুবই দুঃখিত। প্রথমেই বলে দিই যে আমি খুব দুঃখিত যে গতকাল আমি গল্প নিয়ে আসতে পারিনি এবং আমি বলতেও পারিনি যে আমি আসতে পারবো না। হঠাৎ একটা এমার্জেন্সি একটা শ্যুট পড়ে গিয়েছিল। আমি একদম সময় পাইনি আর আমার কাছে কোনো আম গল্প বলার জায়গাও পাইনি, জায়গাও ছিল না। আই এম রিয়েলি সরি। কথা দিচ্ছি এই সপ্তাহে এই খামতি আমি পূরণ করে দেবো। প্রমিস। আজকের গল্পটা বলি। আগের দিনের বইটা থেকেই বলছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। রামবাবু এবং কানাইকুণ্ডু। রামবাবুর খুব সর্দি হয়েছিল। বন্ধু শ্যাম কবিরাজ তাকে এক পুড়িয়া কোবরেজি নস্যি দিয়ে বললেন শোয়ার আগে এক টিপ টেনে শুয়ে পড়। তাই করলেন রামবাবু। ঘুম ভেঙে উঠে সকালে বেশ ঝরঝরে লাগলো শরীরটা। সকালবেলা দাড়ি কামাতে গিয়ে রামবাবু আয়নায় আবিষ্কার করলেন যে তার বাঁ গালে একটা কালো এবং বড় জরুল দেখা দিয়েছে। প্রথমটায় ভেবেছিলেন কালির দাগ। আঙুল দিয়ে ঘষে দেখলেন তা নয়, জরুলি। তবে আচমকা গালে একটা জরুল দেখে রামবাবু যতটা বিরক্ত বা বিস্মিত হওয়া উচিত ছিল ততটা তিনি হলেন না, কারণ জরুলটা তার ফর্সা গালে মানিয়েছে ভালো। ফর্সা। রামবাবু দাড়ি কামাতে কামাতে আবার একবার থমকালেন। ফর্সা? তিনি তো কোশমিনকালেও ফর্সা নন। বেশ কালোই তার গায়ের রং। তাহলে এরকম ধপধপে ফর্সাই বা তাকে লাগছে কেন এখন? রামবাবু জানলার কাছে দাঁড়িয়ে ফটফটে আলোয় হাত আয়না দিয়ে মুখখানা দেখলেন। না, তিনি তো দারুণ ফর্সা। লোকে যে এতকাল কেন তাকে কালো বলে বদনাম দিয়ে এসেছে। যাকে, রামবাবু আজ বেশ খোশ মেজাজেই দাড়ি কামিয়ে চান সেরে নিলেন। মাথা জোড়া টাক বলে রামবাবুকে চুল আঁচড়ানোর বিশেষ ঝক্কি পোয়াতে হয় না। ঘাড় আর জুলপি আঁচড়ে নিলেই চলে। কিন্তু আজ রামবাবু চুল সামলাতে একেবারে হিমশিম খেয়ে গেলেন। মাথা ভর্তি কালো কুচকুচে এবং ঢেউ খেলানো চুল যে কোথা থেকে এলো তা রামবাবু হতিশ করতে পারলেন না। কিন্তু অফিসের সময় হয়ে যাচ্ছে, এইসব ব্যাপার নিয়ে ভাববার মতন ফুরসতই হাতে নেই। বাথরুম থেকে বেরিয়েই রামবাবু একটা হাঁক মারলেন, গিন্নি খেতে দাও। তারপর চটপট পোশাক পরে ফেললেন। তার গিন্নি বেশ মোটা সোটা, একটু থপথপে, গম্ভীর প্রকৃতির। রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিনি রামবাবুর দিকে তার গম্ভীর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি বাইরের ঘরে গিয়ে বসুন, উনি বাথরুম গেছেন। এটা কিরকম রসিকতা রামবাবু তো বুঝে উঠতে পারলেন না। তার গিন্নি খুব রসিক প্রকৃতির মানুষও নন। রামবাবুকে খুব একটা বোকা বলা যায় না। তিনি একটু ভাবলেন এবং ফের বড় আয়নায় ভালো করে নিজেকে দেখলেন। বছর 25 বয়সের বেশ কার্তিক ঠাকুরের মতো চেহারা বিশিষ্ট এই লোকটা যে তিনি নন তা টের পেতে আর এক লহমাও দেরি হলো না তার। প্রথমটায় একটু আতঙ্কিত হয়ে পড়লেও শেষ অবধি খুশিই হলেন রামবাবু। টাকওয়ালা, কালো এবং নাদুস নুদুস চেহারার যে মানুষটি তিনি ছিলেন তাকে তার নিজের বিশেষ পছন্দ ছিল না। রামবাবু এটাও বুঝলেন যে এ বাড়িতে আর অবস্থান করা ঠিক হবে না। তিনি আর যেই হন রামবাবু নন। সুতরাং রামবাবুর সদর খুলে গট গট করে বেরিয়ে পড়লেন। সমস্যা হলো তিনি যে রামবাবু নন এটা তিনি বেশ বুঝতে পারছেন, কিন্তু তাহলে তিনি কে? এই নতুন চেহারার লোকটা তো একটা পরিচয় আছে। গোবর্ধন, রাজবল্লভ, বগলাপতি বা যাই হোক একটা কোনো নাম, এবং পাল, সিংহ, ভট্টাচার্য, যা হোক একটা পদবি, এইসব তো তার থাকা উচিত। বড় রাস্তায় পড়ার আগে দেখলেন গলির মোড়ে রকে বসে ছেলেরা আড্ডা মারছে। তারই ছেলের বন্ধুরা সব। রামবাবু যখন তাদের পেরিয়ে যাচ্ছেন তখন হঠাৎ তারা কথাবার্তা বন্ধ করে তার দিকে হাঁ করে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ ফিসফাস করতে শুরু করলো। ওরে, ওই দেখ, কানাই কুণ্ডু যাচ্ছে। কানাই কুণ্ডু? রামবাবু একটু চমকালেন। কানাই কুণ্ডু মানে কি মোহনবাগানের সেই বিখ্যাত খেলোয়াড়টি নাকি? না, তার খেলা রামবাবু কখনো দেখেননি, তবে নামটা তো প্রায়ই শোনেন। দারুণ নাকি ভালো খেলে, রোজই একটা দুটো তিনটে করে গোল দেয় বিপক্ষ দলকে। তাহলে তিনি কানাই কুণ্ডু? রকের ছেলেরা খুব দৌড়ে এসে তাকে প্রায় ঘিরে ফেললো। এই যে কানাইদা, এখানে কোথায় এসেছিলেন? কানাইদা, আপনি তো বাগবাজারে থাকেন, আপনার ঠিকানাও জানি, 1/C বাগবাজার লেন। কানাইদা, আজ ইস্টবেঙ্গলকে কগল দিচ্ছেন, একটা অটোগ্রাফ দিন কানাইদা। রামবাবু খুব উঁচু দরের হাসি হেসে সবাইকার সঙ্গেই একটু আধটু কথা বললেন, আর এই ফাঁকে নিজের একটু পাবলিসিটিও করে নিলেন। বললেন, এই পাড়ায় রামবাবুর কাছে এসেছিলাম, উনি আমার দাদার মতো। একটা ছেলে বলে উঠল, ধুস, রামবাবু তো কুমড়ো পটাশ, তারপরে হাড় কেপ্পন, একটু ছিটও আছে মাথায়।
রামবাবু আমতা আমতা করে বললেন, তোমরা ওকে ঠিক চেনো না, ওরকম সদাশিব লোক হয় না। যাই হোক, রামবাবু ছেলেগুলোকে এড়িয়ে গিয়ে বড় রাস্তায় একটা ট্যাক্সি ধরলেন। কোথায় যাবেন তা উনি সঠিক জানেন না। 1/C বাগবাজার লেনে কানাইকুণ্ডুর বাড়িতে হাজির হতে তার ঠিক সাহস হলো না। সেখানে আবার কি গুবলেট হয়ে আছে কে জানে। তবে তিনি এটা জেনে গিয়েছেন যে ময়দানে আজ মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে। কাজেই ট্যাক্সিটা তিনি ময়দানের কাছে এনে ছেড়ে দিয়ে নেমে পড়লেন। আর নেমেই পড়ে গেলেন বিপাকে। কোত্থেকে পিলপিল করে এক গাদা লোক ছুটে এসে তাকে ঘিরে ফেললো। এই কানাই, খুব ল্যাং মেরে খেলা শিখেছো? হ্যাঁ, সেদিন যে বড় আমাদের হাফব্যাকটাকে জখম করেছিলে, আজ তোমার ঠ্যাং খুলে নেবো। কানাইয়ের খুব তেল হয়েছে রে কালু, আয় আজ ওর তেল একটু নিংড়ে দেওয়া যাক। এই যে কানাই বাবু, বলুন না, কোন প্লেয়ারকে লাথি মারতে আপনার বেশি ভালো লাগে? চোখে ভালো দেখতে পান তো? ও হয়ে কানাই মস্তান, আজ স্ট্যান্ডাই ম্যান্ডাই করলে না, কোল যে খেঁচে নেব, বুঝলে? এই সময় কিছু লোক দৌড়ে এসে রামবাবুকে ধরে বলল, এই যে কানাই, আজ এত বড় খেলা আর তোমার পাত্তা নেই, চলো চলো টেন্টে চলো। রামবাবু বুঝলেন এরা ক্লাবের কর্মকর্তা। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। কর্তারা তাকে ধরে নিয়ে গিয়ে টেন্টে ঢুকিয়ে দিল। টেন্টের ভিতরে তখন প্লেয়াররা গম্ভীর মুখে বসে কোচের উপদেশ শুনছে। রামবাবুও শুনতে লাগলেন, তবে কিছু বুঝতে পারলেন না। তিনি জীবনে কখনোই ফুটবল খেলেননি। একটু আধটু হাডুডু খেলেছেন, অল্প স্বল্প ডাঙ্গুলিও খেলেছেন, তার বেশি কিছু নয়। কোচ রামবাবুকে বললেন, কানাই, তুমি কিন্তু একদম পাংচুয়াল নাও, বি সিরিয়াস। সত্যেন তোমাকে বল ঠেললে তুমি ওয়াল পাস খেলবে কালিদাসের সঙ্গে, তারপরে ডায়াগোনালি। রামবাবু কিছু বুঝলেন না, তবে গম্ভীরভাবে মাথা নাড়তে থাকলেন। দুপুরে বেশ ভালো খাওয়া দাওয়া হলো, তারপর বিশ্রাম। সবাই উঠে বুট টুট পরতে লাগলো। রামবাবুর খুব একটা অসুবিধে হলো না, আর চোখে অন্যেরটা দেখে নিয়ে তিনিও বুট এবং জার্সি পরে ফেললেন। মাঠে নামতেই রামবাবুর বুক এবং পা কাঁপতে লাগলো। চারদিকে গ্যালারি ভর্তি হাজার হাজার লোক বিকট স্বরে চেঁচাচ্ছে। রামবাবুর ভিড়মি খাওয়ার জোগাড়। মাঠে নেমে কি করতে হবে তা তিনি বেবাক ভুলে গেলেন। তবে একটা ব্যাপার তার জানা আছে, মাঠের শেষে ওই যে জাল লাগানো 3টে কাঠি, তার মধ্যে বল পাঠানোই হলো আসল কাজ। প্রথম কিছুক্ষণ রামবাবু বেমক্কা ছোটাছুটি করলেন, তারপর পায়ে একবার বল পেয়েই ছুটতে শুরু করলেন প্রাণপণে। আশ্চর্যের বিষয়, তাকে কেউ আটকাতে পারছিল না। রামবাবু কিন্তু খুব উৎসাহের সঙ্গে আরও জোরে ছুটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে 3 কাঠির সামনে হাজির হলেন এবং খুব দক্ষতার সঙ্গে বলটা পাঠিয়ে দিলেন গোলের ভিতরে। সমস্ত মাঠ একেবারে হর্ষধ্বনি আর চিৎকারে ফেটে পড়ল। রামবাবু একগাল হাসলেন। একেই বলে খেলা। কিন্তু যে দেখলেন তার দলের খেলোয়াড়রা কেমন অদ্ভুত চোখে তার দিকে তাকাচ্ছে, আর গ্যালারি থেকে কারা যেন চেঁচিয়ে বলছে, ও বেটা ঘুষ খেয়েছে, বের করে দাও মাঠ থেকে। রামবাবু একটু ভড়কে গেলেন এবং খানিক বাদে তিনি বুঝতে পারলেন গোল তিনি দিয়েছেন ঠিকই, তবে নিজের দলকেই। তার দেওয়া গোলে মোহনবাগান 1 গোলে পিছিয়ে পড়েছে। কোচ মাঠের মধ্যে ঢুকে তার সামনে এসে দাঁড়িয়ে বললেন, বেরিয়ে এসো। রামবাবু বেরিয়ে এলেন, আর তারপরই পটাপট কিল চড় চাপড় কিল ঘুষি এসে পড়তে লাগলো তার উপর। কি একটা যেন ল্যাংও মেরে গেল। রামবাবু মাটিতে পড়ে চোখ উল্টে একেবারে গোঁ গোঁ করতে লাগলেন। তখনই বোঝা গেল লোকটা রামবাবু, কানাইকুণ্ডু নয়। আসল কানাইকুণ্ডু মামা বাড়ি গিয়েছিল কাঁঠাল খেতে, সবে ফিরেছে। বুট টুট পরে সে মাঠে নামবার জন্য তৈরি হচ্ছে। পরদিন সকালে যখন দাড়ি কামাতে গেলেন রামবাবু, তখন তার কালো গালে জড়ুল ছিল না, মাথা জোড়া টাক, থলথলে শরীর। তবু রামবাবু নিজেকে দেখে বেশ খুশি হলেন। আমাদের এখন যে সিনেমা আছে হাওয়া বদল, ইংরাজিতেও আছে এরকম সিনেমা, সেরকমই একটা গল্প। কিন্তু রামবাবু যে কেন হঠাৎ কানাইকুণ্ডু হয়ে গেলেন সেটা তো বুঝতে পারলাম না। রামবাবু এমন একটা নস্যি নিয়েছিলেন নাকে যে উনি একটা অন্যই মানুষ হয়ে গিয়েছিলেন। মজার গল্প, কিন্তু আমি কিন্তু ইস্টবেঙ্গলের সাপোর্টার, মোহনবাগানের সাপোর্টার নই। এই যে এত মোহনবাগানের লোকজন ইস্টবেঙ্গলকে নিয়ে বলছে, এটা আমার ভালো লাগলো না খুব একটা গল্পটা। এবার আপনারা ভাবুন তো, আমি তো ভাবি মাঝে মাঝে এরকম, যে ঘুম থেকে উঠে হয়তো দেখলাম যে আমি একজন কেউ কেটা হয়ে গেছি, কি হবে তখন? কীভাবে সামলাবো? যাই হোক, আজকের আড্ডা এখানেই শেষ হলো, গল্প বলাও শেষ হলো। আবার দেখা হচ্ছে কালকে, অবশ্যই কালকে দেখা হচ্ছে নতুন একটা অন্য গল্প নিয়ে।